হ্যালো বন্ধুরা, যদি এমন হয় নিজের প্রেমিকা মারা যাচ্ছে বা ছেড়ে চলে গেছে, কি কষ্টটাই লাগে, মনে হয় দম বন্ধ হয়ে আসছে। যদি এমন হয় প্রেমিকা মারা যায়, তাহলে আপনি কি করবেন? আজ আমি আপনাদের এমনই একটি প্রেমের গল্প শোনাবো যা আপনাদের কাঁদিয়ে ছাড়বে। আপনি যদি সত্যিই কাউকে ভালোবেসে থাকেন, তবে কমেন্টে আমাকে জানাবেন। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা নীলু শহরে আইসক্রিম শপে বসে থাকা শিবু নামের এক বেকার ছেলেকে দেখতে পাই। তার ঠিক সামনে বসে আছে তার প্রেমিকা সাইলো। সে তার প্রেমিকার সাথে একটি আইসক্রিম শপে মনের সুখে আইসক্রিম খাচ্ছিল। কিন্তু আজ সাইলো খুব রেগে আছে। গত 2 বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক চলছে। সাইলোর এরকম মুখের অবস্থা দেখে শিবু বলে, এরকম আপসেট হয়ে বসে আছে কেন? মন খারাপ নাকি? একথা শুনে সাইলো আরো রেগে যায়। এতদিন হয়ে গেল, তুমি কোনো চাকরি খুঁজে নিচ্ছ না কেন? কিন্তু শিবু কোনো চাকরি খুঁজে পাচ্ছিল না। এমন সময় ওয়েটার আসে বিল নিতে, আর সেই বিল সাইলো দিল। তার মানে শিবু টোটালি বেকার। সাইলো বলে, আমি আর তোমার জন্য ওয়েট করতে পারতেছি না, তুমি যা খুশি করো গিয়ে। এই বলে শিবুর সাথে সম্পর্ক ভেঙে দিয়ে তাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায়। শিবু ভাঙা মন নিয়ে বসে থাকে। শিবু বগ্নহৃদয়ে বাড়ি ফিরে যখন ঘরে প্রবেশ করে, তখন দেখতে পায় তার বাবা সামনেই বসে আছে। জিজ্ঞেস করে, তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? শিবু বলে, মোটামুটি। শিবুর বাবা তার মাকে ডেকে বলে, নবাবকে 1 কাপ চা দাও, কামাই করে আসছে। শিবুর বেকারত্বের কারণে তার বাবাও রেগেছিলেন। তিনি তাকে প্রতিদিন বকাঝকা করতেন। প্রতিদিনের বকাঝকা অতিষ্ঠ হয়ে শিবু বাড়ি ছেড়ে চলে যায়। শিবুর মা বাবা, ভাই এবং ভাবি বাড়িতেই ছিল। তার মা ভাবি তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে আটকাতে পারে না। সে চলে যায়। সে একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখে এবং চেন্নাই চলে যায়। এদিকে চেন্নাই শহরে একটা মেয়েদের হোস্টেল দেখা যায়, যেখানে ছাদে মোটর থেকে পানি পড়ছে। একজন আয়া এসে রাগ ঝাড়তে থাকে, কে এই মোটর ছেড়ে রাখছে। বকাঝকা করে বাইর হয়ে যায়। ওইদিকে 6 মাস কেটে যায়। শিবু প্রতিদিন অসংখ্য ক্লায়েন্টের সাথে দেখা করে, কিন্তু শিবুর কোনো কাজের অভিজ্ঞতা নেই এবং সবাই তাকে প্রত্যাখ্যান করে। সে একটি ছোট ভাড়া বাড়িতে থাকে, কিন্তু তার কাছে ভাড়া দেওয়ার মতো যথেষ্ট টাকাও নেই। নিজের খরচ চালানোর জন্য সে পার্ট টাইম বাইক চালায়। এদিকে চেন্নাইয়ে আমাদের মিত্রা নামের এক বেকার মেয়ের সাথে পরিচয় হয়। সে তার কিছু বান্ধবীর সাথে একটি মেয়েদের হোস্টেলে থাকে, যা আমরা একটু আগে দেখলাম। মিত্রার বাবা মা তার বিয়ে দিতে চেয়েছিলেন। তারা বারবার তাকে বাড়িতে রেখে জিজ্ঞাসা করতেন যে তার চাকরি কি প্রয়োজন। মিত্রার বাবা এমনকি একজন পাত্রের কথাও ভেবেছিলেন, কিন্তু মিত্রা নিজের চেষ্টায় কিছু করতে চেয়েছিলেন, তাই সে বাড়ি যেতে চাননি। সে জানতো যে এবার বাড়ি গেলে তার পরিবার তাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। সে বেশ কয়েকটি আইটি কোম্পানিতে ইন্টারভিউ দেয়, কিন্তু অনেক চেষ্টা করেও মিত্রা চাকরি পায় না। অবশেষে সে হাল ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যাওয়ার ডিসিশন নেয়। এদিকে বাড়ির পাশে শিবুর ভাই আরেক শপ খোলে, তাই ইন্টারভিউয়ের কাজের জন্য শিবাকে কল দেয়। শিবা জিজ্ঞেস করে তার ভাবি কেমন আছে। তার ভাবির বাচ্চা হয় না দেখে শিবার বাবা তার ভাই ও ভাবিকে বলে আইভিএফ পদ্ধতিতে বাচ্চা নিতে। আইভিএফ পদ্ধতিতে বাচ্চা নেওয়ার জন্য ট্রিটমেন্ট করছে, কিন্তু এই ট্রিটমেন্টের জন্য তার ভাবি অসুস্থ হয়ে যাচ্ছে। শিবা তার ভাবির প্রতি খেয়াল রাখতে বলে। এইভাবেই শিবু ও মিত্রার 2 বেকারের জীবন চলে। সেই রাতে মিত্রা যখন হোস্টেলের সামনে আসে, তখন শিবু মিত্রাকে দাঁড় করিয়ে বলে, এই হোস্টেলে একজন মেয়ে থাকে সুইতা নামে, তাকে আমি রাইড দিয়েছি, বাট সে টাকা দিবে বলে দেয় নাই। এই নাম্বারটা নিয়ে তাকে দিয়েন, আর বললেন যাতে টাকাটা দিয়ে দেয়। মিত্রা রুমে গিয়ে সুইতাকে বলে, বাট সুইতা কোনো রেসপন্স করে না। মিত্রা গ্রামে যাওয়ার জন্য কাপড় চোপড় ব্যাগে গুছায়, আর ট্যাক্সির জন্য অনলাইনে দেখে বাট কোনো গাড়ি পায় না। তখন মিত্রা শিবুর কথা মাথায় আসে, আর শিবুকে ফোন দেয় রাইড দেওয়ার জন্যে। কিন্তু শিবু রাজি হয় না, কারণ তার বান্ধবী তার টাকাটা এখনো দেয় নাই। মিত্রা বলে, আমাকে বাস স্টেশন নামিয়ে দাও, আমি তোমাকে ওর টাকা সহ দিয়ে দেব। এই কথা শুনে শিবু রাজি হয় এবং সঙ্গে সঙ্গে তাকে হোস্টেল থেকে পিক করে আনে। যাওয়ার পথে শিবু মিত্রার ব্যাপারে জিজ্ঞাসা করে। মিত্রা বলে, আমি কিছু করি না, জবের জন্য ঘুরতেছি, একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, বাট কোনো রেসপন্স পাই না। কিছুদিনের জন্য বাড়িতে যেতেছি যাতে একটু মনটা ফ্রেশ হয়। শিবার ব্যাপারে জিজ্ঞাসা করায় শিবু বলে, আমি ইন্টেরিয়র ডিজাইনার, প্রজেক্টের জন্য ঘুরতেছি, জব করতে ভালো লাগে না। কথা বলতে বলতে বাস স্টেশনে চলে আসে। মিত্রাকে নামিয়ে দেয় আর টাকা সাথে সাথে নিয়ে নেয়। টাকা পেয়ে শিবু চলে আসে,
কিন্তু মাঝপথে একটা ফোন আসে, সেটা মিত্রার। মিত্রা বলে আমাকে আবার হোস্টেলে নামিয়ে দিয়ে আসেন। মিত্রাকে আবার হোস্টেলে নামিয়ে দেয়, কিন্তু মিত্রা হোস্টেলে গিয়ে দেখে তার জায়গায় আরেকজন উঠে গেছে। মিত্রা আবার তার বান্ধবীর বাসায় গিয়ে দেখে তার বান্ধবী সুগার ডেডি টাইপের একজনের সাথে রিলেশনশিপে আছে একই ভাষায়। মিত্রা সেখান থেকে চলে আসে, তারপর কয়েক জায়গায় বাসা খুঁজে, কিন্তু বাসা খুঁজে পায় না। মিত্রা থাকার জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না। তারপর সে আবার শিবাকে ফোন করলো এবং বলে এবার আমাকে যে কোনো মেয়েদের হোস্টেলে নামিয়ে দিলেই হবে, নিজের জন্য একটা ঘর ভাড়া নিতে হবে। বাসে ওঠার পথে আমার একটা ইন্টারভিউর জন্য ফোন পেয়েছিলাম। আমি শেষবারের মতো একটা সুযোগ নেওয়ার কথা ভাবলাম, হয়তো একটা চাকরি পেয়ে যাব, কারণ বাড়ি ফিরলে এবার আমার পরিবার আমার বিয়ে দিয়ে দেবে। কিন্তু আপাতত আমি বিয়ে করতে চাই না। ওরা দুজনেই শহরের অনেক হোস্টেলে যায়, কিন্তু মিত্রা থাকার জন্য কোনো ঘর পায় না। সে শিবাকে বলে যে সে প্রতি মাসে 10,000 টাকা ভাড়া দিতেও রাজি আছে, তবুও সে ঘর পায় না। কথা শুনে শিবর খারাপ লাগতে শুরু করে। তারও নিজের ঘরে ভাড়া দেওয়ার জন্য টাকার দরকার ছিল। সে মিত্রাকে বলে তুমি চাইলে আমার ঘরে থাকতে পারো, আমরা দুজনেই ভাড়া অর্ধেক ভাগ দেব। তুমি ঘরে ঘুমাবে আর আমি ছাদে ঘুমাবো, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। একথা শুনে মিত্রা রেগে যায়, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। সে শিবুর কথায় রাজি হয় আর তার সাথে তার ঘরে যায়। শিবু তাকে ঘরে রেখে চলে যায়। সে বিছানাটা নিয়ে ছাদে ঘুমাতে যায়। এখন দুজন বেকার একই ঘরে থাকে। শিবু প্রতিদিন ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়। মিত্রা একটি চাকরির জন্য সাক্ষাৎকার দিতে যায়। সন্ধ্যায় তারা দুজনেই হতাশ হয়ে বাড়ি ফেরে। একদিন শিবা তাকে তার স্বপ্নের কথা বলে। সে বলে যে নিজেকে প্রমাণ করার জন্য তার একটি প্রজেক্ট দরকার। প্রথম বেতন পাওয়া মাত্রই সে তার বাবাকে জানাতে চায় যে সে সফল, কিন্তু তার কোনো অভিজ্ঞতা নেই, তাই তাকে কোনো প্রজেক্ট দিতে রাজি হয় না। এরপর মিত্রা তাকে সাহায্য করে। প্রথমে সে শিবার কোম্পানির নামে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে। তারপর সেই লিঙ্কটি শিবার বন্ধুদের সাথে শেয়ার করে দেয়। শিবের বন্ধুরা তার কোম্পানির প্রশংসা করে। শিবের মনে হচ্ছিল এই সবই বাজে। কিন্তু পরদিন শিবা একজন ক্লায়েন্টের কাছ থেকে একটি ফোন পায়। শিবা মিত্রাকে সঙ্গে নিয়ে ক্লায়েন্টের সাথে দেখা করতে আসে। সে জানতে পারে আঙ্কেলকে তার ওয়াশ বেসিনের নিচে একটি ছোট ড্রয়ার বানিয়ে দিতে হবে। এত ছোট একটি কাজ দেখে শিবা ফিরে যায়, কিন্তু মিত্রা তাকে বলে যে এটা তোমার প্রথম প্রজেক্ট, যা পাচ্ছ তাই করো। শিবু এতে রাজি হয়ে যায় এবং তার বন্ধু জুকিকে ফোন করে। জুকি ভেবেছিলেন যে শিবু নিশ্চয়ই কোনো বড় কাজ পেয়েছে, কিন্তু কাজটা দেখা মাত্রই তিনি বলেন এর জন্য তো আপনি আমাকে রেখেছেন। শিবু অনুরোধ করে বলেন যে এটা তার প্রথম কাজ ছিল, এটা করো ভাই। এভাবে মিত্রার কারণে শিবুর প্রথম প্রকল্পটি সম্পূর্ণ হলো। এখন শিবু ও মিত্রা ভালো বন্ধু হয়ে গিয়েছে। ওরা যেখানে যায় একসাথে যায়। আর একদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বৃষ্টি শুরু হলো, তাই মিত্রা ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে শুরু করে। শিবু বুঝতে পারে না সে কেন এমন করছে। তখন মিত্রা বলে যে এর আগে এক মুহূর্তকে পরের মুহূর্তে যেতে দাও, যা ভেবেছি তা যদি না করি তাহলে পরে আফসোস হতে শুরু করে, কিন্তু এটা করলে ভবিষ্যতে একটা মধুর স্মৃতি হয়ে থাকবে। তারপর শিবু তার হাত ধরে দুজনেই একে অপরের কাছে আসে। আর এই মুহূর্তে শিবু তাকে চুম্বন করে মিত্রাকে বলে যে আমি ভবিষ্যতের জন্য একটি মধুর স্মৃতি তৈরি করে দিয়েছি। মিত্রা তাকে কোনো উত্তর দেয় না। দুজনেই ঘরে ফিরে আসে আর এখন তাদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে গিয়েছে। শিবু আর ছাদে গিয়ে ঘুমানোর প্রয়োজন হয় না। তারা দুজনে একই বিছানায় একসাথে ঘুমায়। আর এভাবেই দুই বেকার মানুষের প্রেমের গল্প শুরু হয়। কিছুদিন পর শিবা একজন ক্লায়েন্টের কাছ থেকে একটি ফোন পায়। সে কাকা যিনি শিবার ড্রয়ার তৈরি করেছিলেন, তার অনুরোধে তার মেয়ে ও জামাই শিবাকে তাদের ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইনের করার দায়িত্ব দেয়। এরপর শিবা ও মিত্রা এবং যোগীবাবুর সাথে কাজ শুরু করে। ধীরে ধীরে শিবা অনেক কাজ পেতে শুরু করে। কয়েক মাসের মধ্যেই সে তার পুরনো ঘর ছেড়ে মিত্রাকে সঙ্গে নিয়ে নতুন ফ্ল্যাটে চলে যায়। সে নিজের জন্য একটি গাড়ি কেনে। দুজনেই একসঙ্গে খুবই সুখী ছিল, কিন্তু এখন শিবু খুব ব্যস্ত আর মিত্রাকে ঠিকমতো সময় দিতে পারে না। আর একদিন সেই মিত্রাকে বলে যে এসব ছেড়ে ওই একদিনের জন্য কোথাও ঘুরতে যাওয়া যায়, কিন্তু মিত্রা রাজি হয় না, বলে যে তাকে একটা ইন্টারভিউ দিতে হবে। একথা শুনে শিবা রেগে যায়, বলে যে আমি তো তোমাকে আমার সঙ্গে কাজ করতে বলছি, কিন্তু তুমি রাজি হচ্ছ না কেন? আর অকারণে অপ্রয়োজনীয় সাক্ষাৎকার দিয়ে হিমশিম খাচ্ছ।
তাই মিত্রাও রেগে গিয়ে বলে যে তুমিও হিমশিম খাচ্ছ, আজ সফল হয়ে তুমি সবকিছু ভুলে গেছো। ঠিক যেমন তুমি তোমার স্বপ্ন পূরণ করছো, আমাকেও আমার স্বপ্ন পূরণ করতে হবে। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। সন্ধ্যায় দুজনেই বাড়ি ফেরে, কিন্তু আপাতত তারা একে অপরের সাথে কথা বলছিল না। সেই রাতে মিত্রার কাছে তার বাবা মায়ের ফোন আসে। মিত্রার বাবা বলেন যে আমরা তোমার বিয়ের জন্য যে ছেলেটি পছন্দ করেছি সে চেন্নাইতে কাজ করে, তাই আমরা তোমার সাথে তার পরিচয় করিয়ে দিতে চেন্নাই আসছি। ঠিক সেই সময় শিবাও তার বাবার কাছ থেকে একটি ফোন পায় এবং তিনি বলেন যে আমরা চেন্নাই আসছি। আসলে শিবার ভাবির সন্তান হচ্ছিল না, তাই শিবার পুরো পরিবার আইভিএফ চিকিৎসা করানোর জন্য চেন্নাই আসছিল। মিত্রা আগে থেকেই শিবার উপর রেগেছিল। বাবার কথা শুনে মিত্রা চুপচাপ তার ব্যাগ গুছিয়ে নেয় এবং শিবাকে কিছু না বলে চুপচাপ তার বান্ধবীর প্রীতির বাড়িতে চলে যায়। প্রীতি এবং তার প্রেমিকও মিত্রার সমস্যাটা বুঝতে পারে এবং তারা একদিনের জন্য বাড়ি ছেড়ে একটি হোটেলে উঠে যায়। পরদিন সকালে মিত্রার বাবা মা চেন্নাই পৌঁছান। তারপর তারা মিত্রাকে সঙ্গে নিয়ে সেই ছেলেটির সঙ্গে দেখা করতে যান। ওই সময় মিত্রা শিবাকে বারবার ফোন করছিল যাতে সে তাকে তার সমস্যার কথা বলতে পারে, কিন্তু শিবা ফোন ধরছিল না। আসলে শিবা তার বাবার আইভিএফ চিকিৎসা করানোর জন্য সবার সাথে হাসপাতালে এসেছে, কিন্তু চিকিৎসায় কিছু সমস্যা দেখা দিয়েছে আর ডাক্তাররা আপাতত চিকিৎসা করতে নিষেধ করেছেন। এখানে ছেলেটি মিত্রাকে পছন্দ করে, তাই মিত্রার বাবা মাও খুশি হন। সন্ধ্যায় দুজনেই গ্রামে ফিরে যাচ্ছে। তারা মিত্রাকে এখানকার সব কাজও শেষ করে গ্রামে ফিরে আসতে বলে। তারপর আবার বরের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ের তারিখ ঠিক করব, এই বলে তারা রেল স্টেশনে চলে যায়। এখানে শিবু তার ফ্ল্যাটে তার বড় ভাইয়ের সাথে কথা বলছে। তখন শিবের ভাই বলে যে এই আইপিএফ এর কারণে তোমার ভাবি মানসিকভাবে ও শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছেন, আর এখন আমি তার উপরে আর কোনো চাপ দেব না। সে আমাকে বিশ্বাস করে অন্য একটি বাড়ি থেকে আমাদের বাড়িতে এসেছে, তার দায়িত্ব আমাদের হাতে। আর এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটি শিশু দত্তক নেব। ভাইয়ের কথা শুনে শিবেরও মিত্রার কথা মনে পড়ে। প্রেমে পড়ে শিবা একবার মিত্রাকে জিজ্ঞাসা করছিল তুমি আমাকে ছেড়ে যাবে না তো, তাই না? কিন্তু এখন শিবা বুঝতে পারছিল যে সে মিত্রাকে একা ফেলে এসেছে। তাকে বোঝানোর জন্য সে তৎক্ষণাৎ মিত্রের কাছে যায়। সে ক্ষমা চায় এবং অনেক ভালোবাসা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখনই দরজার ঘন্টা বেজে যায়। মিত্রা দেখে যে তার বাবা মা ফিরে এসেছেন। শিবা দৌড়ে গিয়ে বাথরুমে লুকায়। এদিকে মিত্রার বাবা বলেন যে তার ট্রেন সকাল 11টায়, কিন্তু ভুল করে তিনি ভেবেছিলেন রাত 11টা বাজে। মিত্রা বলে তাহলে আমি আপনার জন্য একটা বাসের ব্যবস্থা করে দেব, কিন্তু তার বাবা সরাসরি প্রত্যাখ্যান করে বলেন আমরা ওই ট্রেনেই ফিরে যাব। মিত্রা এবং শিবা এখন কি করবে বুঝতে না পেরে আটকা পড়ে যায়। ঠিক তখনই মিত্রার বাবা বাড়ির ভেতরে শিবার জুতা দেখতে পান এবং মিত্রাকে জিজ্ঞাসা করেন যে জুতাগুলা কার। মিত্রা ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই শিবা বাথরুম থেকে বেরিয়ে এসে মিত্রাকে বলে ম্যাডাম আমি আপনার টিভিটা ঠিক করে দিয়েছি, আপনি নিজেই দেখে নিন। কিন্তু মিত্রা বাবা তাকে চোর ভেবে ভুল করেন। কিন্তু তিনি জিজ্ঞাসা করেন এত রাতে টিভি ঠিক করতে কে আসে। তিনি শিবার কলার ধরে বিরক্ত হয়ে নিরাপত্তারক্ষীদের কাছে নিয়ে যান। তারা হট্টগোল শুরু করে দেয়। অবশেষে মিত্রা তার বাবাকে সত্যিটা বলতে বাধ্য হয়, শিবা তার প্রেমিক। এই কথা শুনে মিত্রার বাবা হতবাক হয়ে যান। এরপর তাদের পরিবারগুলো একটি ক্যাফেতে মিলিত হয়। মিত্রার বাবা শিবার বাবাকে বলেন যে আপনি আপনার ছেলেকে এইভাবে মানুষ করেছেন। তখন শিবার বাবা উত্তর দেন যে তিনি নিজের ইচ্ছায় যাননি, তার মেয়ে নিশ্চয়ই তাকে ডেকেছেন। আর যাই হোক, যদি একটি ছেলে এবং একটি মেয়ে একে অপরকে পছন্দ করে তবে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। মিত্রার বাবা আরো বেশি বিরক্ত হয়ে বলেন আমাদের পরিবারে এমনটা হয় না, এবং তার মেয়েকে নিয়ে চলে যেতে শুরু করেন। শিবা থমকে যায়। সে যে কোনো মূল্যে মিত্রার সাথে কথা বলতে চায়। সে জানতে চায় মিত্রার বাড়িতে কি চলছে। তা জানার জন্য শিবা সেই ছেলেটির কাছে যায় যার সাথে মিত্রার বিয়ে হওয়ার কথা ছিল। ছেলেটি শিবাকে বলে যে মিত্রা তাকে তার সম্পর্কে সবকিছু আগেই বলে দিয়েছে এবং আমরা অনেক আগেই বিয়ে ক্যান্সেল করে ফেলেছি। চিন্তা করবেন না, সে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে। শিবার অনুরোধে ছেলেটি শিবাকে মিত্রার বাড়ির ঠিকানা দেয়। পরদিন শিবু সম্পূর্ণ প্রস্তুত হয়ে মিত্রার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাসে থাকাকালীন সে মিত্রার বান্ধবী প্রীতির কাছ থেকে একটি ফোন পায়। শিবু দ্রুত হাসপাতালে ছুটে যায় এবং জানতে পারে যে মিত্রার বাবা মা তাকে হাসপাতালে নিয়ে এসেছে, যেখানে সে বর্তমানে অচেতন অবস্থায় চিকিৎসাধীন।
মিত্রার মা শিবাকে বলেন যে মিত্রা ছেলেটির পরিবারকে সত্যিটা বলে দেয়। মিত্রা ও তার বাবার মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। রাগের মাথায় মিত্রার বাবা তার মাথায় ফাটিয়ে দেন। সেই রাতে মিত্রা খুব মনমরা ছিল। সে একা একা কাঁদছিল এবং হঠাৎ জ্ঞান হারায়। মিত্রার বাবা মা তাকে গ্রামের হাসপাতালে নিয়ে যান, কিন্তু ডাক্তার বলেন যে সেখানে তার চিকিৎসা করা যাবে না, তাকে একটি বড় হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। এই জন্য আমরা চেন্নাই নিয়ে এসেছি। ডাক্তার মিত্রার অনেকগুলো টেস্ট সম্পূর্ণ করে এরপর ডাক্তার মিত্রার পরিবারকে তার কেবিনে ডাকেন। তিনি তাদের বলেন যে মিত্রার একটি খুব মারাত্মক রোগ হয়েছে। এই রোগে মস্তিষ্কের কোষগুলো ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিবে। এখন তিনি শেষ পর্যায়ে আছেন। বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। এ কথা শুনে আর কিছুই মনে হয় না, শুধু তার চোখের জল পড়ে ওঠে। সে মিত্রার দিকে ছুটে যায়। মিত্রার অবস্থা দেখে সে নিজেকে সামলাতে পারে না। হাসপাতালের বাইরে সে ভেঙে পড়ে এবং উচ্চস্বরে কাঁদতে শুরু করে। এরপর হাসপাতালে মিত্রার চিকিৎসা শুরু হয়। শিবু এখন সারাদিন মিত্রার পাশে বসে তার যত্ন নিচ্ছে। 2 দিন পর মিত্রার জ্ঞান ফেরে। সে হাসপাতালে শিবার সাথে দেখা করতে চায়, কিন্তু মিত্রার বাবা তখনও তার উপর রেগে আছেন এবং তার সাথে কথা বলতে চান না। তখন মিত্রা শিবাকে বলে যে হয়তো এখন তার বাবা তাদের বিয়েতে রাজি হবেন। এ কথা শুনে শিবা হাসে, কিন্তু মিত্রার কথার কোনো উত্তর তার কাছে ছিল না। ধীরে ধীরে মিত্রার অবস্থা স্থিতিশীল হয়, কিন্তু শিবা জানে যে তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সে প্রতিদিন মিত্রার সামনে হাসি মুখে তার যত্ন নেয়, কিন্তু যখন সে মিত্রা থেকে দূরে থাকে তখন তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। এভাবেই 6 মাস কেটে যায়। হাসপাতালে থাকতে থাকতে মিত্রা বিরক্ত হয়ে গিয়েছিল। একদিন সে শিবাকে জিজ্ঞাসা করে যে সে তাকে জড়িয়ে ধরতে পারবে কিনা। শিবা তাকে জড়িয়ে ধরে। তখন মিত্রা বলে, এখন আমি তোমার সাথে ওই ক্যাম্পে যেতে চাই। শিবাও বুঝতে পারে যে মিত্রাকে হাসপাতাল থেকে বের করে আনা খুবই ঝুঁকিপূর্ণ। মিত্রা হাসপাতালে কষ্ট পাচ্ছে, তাই মিত্রার সুখের জন্য সে তাকে হাসপাতাল থেকে নিয়ে উধাও হয়ে যায়। এরপর মিত্রার বাবা জানতে পারেন যে মিত্রা হাসপাতালে নেই, তাই সবাই মিত্রাকে খুঁজতে শুরু করে। সিসিটিভি ফুটেজ দেখে প্রকাশ পায় যে শিবা তার সাথেই পালিয়ে গেছে। রাগে মিত্রার বাবা পুলিশে মামলা করার হুমকি দেন। তিনি বলেন যে শিবার কোনো কাণ্ডজ্ঞান নেই এবং সে জানে না যে মিত্রা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। তখন মিত্রার বড় বোন তার বাবার সামনে দাঁড়িয়ে বলে যে আপনি জানেন না মিত্রা কত কষ্ট পাচ্ছে। আপনি শুধু চান আপনার ইচ্ছা মতো তার বিয়ে হোক, তাহলে আপনার পরিবারের সম্মান বাঁচবে। কিন্তু বাস্তবে এখন সে মরতে চলছে। অন্তত তাকে তার শেষ দিনগুলো শান্তিতে বাঁচতে দিন। অন্যদিকে শিবা মিত্রাকে কারলায় নিয়ে যায়। সে মিত্রাকে কারলার সব সুন্দর জায়গাগুলো ঘুরতে নিয়ে যায়। দুজনেই একসাথে খুব খুশি। মিত্রাও জানতো সে এখন মারা যাবে, কিন্তু তার শেষ মুহূর্তে সে শিবাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। দুজনেই আসন্ন ভ্রমণের চমৎকার স্মৃতি তৈরি করছে। ইতিমধ্যে পরিবারের সদস্যরা জানতে পারে যে তারা দুজনে কারলায় আছে। মিত্রার বাবাও কারলায় আসেন। পরিবারকে দেখে মিত্রা কিছুটা অস্বস্তি বোধ করে এবং নিজের ঘরে চলে যায়। শিবও তাকে অনুসরণ করে ঘরে ঢুকে। তারপর সে দেখে যে মিত্রা খুব মনমরা হয়ে বিছানায় শুয়ে আছে। আমরা মিত্রাকে হাসপাতালে দেখি। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে শিবাকে চিনতেই পারছিল না এবং এবং কয়েকদিন পর সে মারা যায়। অবশেষে আমরা শিবাকে একা বসে মিত্রার ডায়েরি পড়তে দেখি, যে ডায়েরিটা মিত্রা তাকে কারলা ভ্রমণের সময় দিয়েছিল, যেখানে মিত্রা লিখেছিল, শিবা তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছ। আমি খুব খুশি যে তোমার ভালোবাসা আর তোমার ভালো স্মৃতিগুলো নিয়ে আমি এই পৃথিবী ছেড়ে যাচ্ছি। আমি চলে যাওয়ার পর তুমি যেন ধারে নিয়ে বেকার ঘুরে না বেড়াও। তোমাকে নিজের জীবনের মনোযোগ দিতে হবে এবং একা বসে কেঁদো না।